রাজনীতিতে কোনো চিরস্থায়ী শত্রু বা চিরস্থায়ী বন্ধু থাকে না। কথাটা আমরা অনেকেই শুনেছি, তাই না? কিন্তু কেবল ক্ষমতায় বা ক্ষমতার চেয়ারে বসার লোভে যদি আপনি আপনার রক্তের সামর্থ্য, আপনার মূল নীতি আর আদর্শকেই রাতারাতি বিক্রি করে দেন, তবে কি হবে? রাজনীতিতে কোনো দল সাময়িক ক্ষমতার লোভে যখন কট্টর বিরোধী দলের সাথে হাত মেলায়, তখন ভোটাররা মনে করে তাদের সাথে বড় ধরনের প্রতারণা করা হয়েছে। আর এই পরিণতি কি হয়? সেই দলটার কোর ভোটার বেশ বা কঠোর সমর্থক গোষ্ঠী চিরতরে দল ছেড়ে চলে যায়। আর যে দলের ভিত্তি ধ্বংস হয়ে যায়, তার রাজত্ব কত দিন বা টিকে থাকবে সেটা আশা করছি আপনারা জানেন। সবাইকে স্বাগত পলিটিক্যাল সোসাইটি সিরিজের চতুর্থ পর্বে। আজকের পর্বে আমরা জানব কেন আদর্শ বিসর্জন দিয়ে নীতিহীন জোট গঠন রাজনীতিতে টিকে থাকার ক্ষেত্রে এক আত্মঘাতী সিদ্ধান্ত। ওকে, চলেন শুরু করি এই বিষয়ে। রাজনীতিতে দলের নিজস্ব একটি নীতি ও আদর্শ থাকে। কেবল ক্ষমতার লোভে কোনো দল যদি রাতারাতি তাদের দীর্ঘদিনের মৌলিক আদর্শ বা নীতির বিপরীত কোনো দলের সাথে জোট বাঁধে, তবে তাদের মূল সমর্থক বা কঠোর ভোটাররা বা কোর ভোটার বেশ প্রতারিত বোধ করেন এবং চিরতরে মুখ ফিরিয়ে নেন। এটা কিন্তু বাস্তব। একজন পলিটিক্যাল স্ট্র্যাটেজিস্ট হিসাবে আমি আপনাকে বলি, কেন এই ধরনের জোট গঠন রাজনৈতিক আত্মহত্যা। প্রতিটি দলের একটি ব্র্যান্ড ভ্যালু এবং নিজস্ব আইডিওলজি বা আদর্শ থাকে। সমর্থকরা কোনো দলকে শুধু নেতার মুখ দেখে ভোট দেয় না, তাদের আদর্শকে বিশ্বাস করে ভোট দেয়। এটা কিন্তু সবসময় মনে রাখবেন। আপনি যখন রাতারাতি সেই চরম বিপরীত আদর্শের কারো সাথে জোট বাঁধেন, তখন সমর্থকরা তাদের রাজনৈতিক পরিচয় হারিয়ে ফেলে। তারা ভাবে, এতদিন আমরা যাদের বিরুদ্ধে লড়াই করলাম, আজ তাদের জন্য ভোট চাইব। ফলে ভোটাররা হয় ভোট দানের বিরত থাকে, না হয় অন্য কোনো বিকল্প বেছে নেয়। ফলে জোটে জয় আসুক বা না আসুক, দলের নিজস্ব অস্তিত্ব চিরতরে মুছে যায়। এটা কিন্তু মনে রাখবে। আমাদের দেশের ও আঞ্চলিক রাজনীতির দিকে তাকালে এর জ্বলন্ত দুটো উদাহরণ আমি দিতে চাইব, যাতে আপনারা এই সমস্ত জিনিস বুঝতে পারেন। পশ্চিমবঙ্গের যে বাম কংগ্রেসের জোট, লেফট কংগ্রেস অ্যালায়েন্সের কথা যদি বলি,
আমাদের রাজ্যের পশ্চিমবঙ্গে 34 বছর ধরে লড়াইটি ছিল মূলত সিপিআইএম বা বামফ্রন্ট এবং কংগ্রেসের মধ্যে। হাজার হাজার বাম ও কংগ্রেসের কর্মী একে অপরের মুখোমুখি দাঁড়াতেন, কিন্তু 2016 সালে তৃণমূল কংগ্রেসকে হারানোর জন্য এই দুই চির প্রতিদ্বন্দ্বী দল যখন জোট বাঁধে, তখন দুই দলের কঠোর সমর্থকরা মানসিকভাবে বড় ধাক্কা খায়। ফলে কি হলো? ভোটের রাজনীতি সাধারণ মানুষের কাছে বিশ্বাসযোগ্যতা আর পেল না। বামপন্থীদের ভোট ব্যাংক হু হু করে ধসে পড়ল এবং 2021 সালে নির্বাচনে বামফ্রন্ট একটি আসনও জয় করতে ব্যর্থ হলো, যা বাংলার রাজনীতিতে এক অভূতপূর্ব পতন। আমি যদি দ্বিতীয় উদাহরণ দিই, 2015 সালে জম্মু অ্যান্ড কাশ্মীরে পিডিপি, পিপলস ডেমোক্রেটিক পার্টি পিডিপি এবং ভারতীয় জনতা পার্টি বিজেপি সরকার গঠনের জন্য জোট বাঁধে। স্বয়ং মুফতি মোহাম্মদ শাহিদ বলেছিলেন উত্তর মেরু ও দক্ষিণ মেরুর মিলন, কারণ কাশ্মীরের বিচ্ছিন্নবাদী ঘেঁষা রাজনীতি আর বিজেপির উগ্র জাতীয়তাবাদী আদর্শ দুটো ছিল সম্পূর্ণ বিপরীত। এই জোটের পর কাশ্মীরের সাধারণ মানুষ পিডিপিকে প্রতারক মনে করতে শুরু করে। এর ফলে কাশ্মীরে পিডিপির রাজনৈতিক গ্রহণযোগ্যতা সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়। আশা করছি এই দুটো উদাহরণের মাধ্যমে আপনারা বুঝতে পেরেছেন। এছাড়া আমি আরও কিছু বিশ্বের অন্যান্য গণতান্ত্রিক দেশেও রাজনৈতিক আদর্শ বিসর্জনের কারণে যে পরিণতি হয়েছে সেই সমস্ত দুটো উদাহরণ আমি আরও দিতে চাইব। যেমন যুক্তরাষ্ট্র ইউকেতে কনজারভেটিভ ও লিবারেল ডেমোক্র্যাটস জোট 2010 সালে ইউকে নির্বাচনে নিক ক্লেগের নেতৃত্বাধীন লিবারেল ডেমোক্রেটস দল তখন আপনার তরুণ ও শিক্ষার্থীদের ভোটে চরমপ্রদ প্রভাব ফেলেছিল এবং চরম ভালো ফল করেছিল সেই সমস্ত ইলেকশনে। কিন্তু সরকার গড়ার জন্য তারা তাদের সম্পূর্ণ বিপরীতপন্থী ডানপন্থী কনজারভেটিভ দলের সাথে জোট বাঁধে। সবচেয়ে বড় কথা এখানে কোনটা বুঝতে পারছেন তো? যে শিক্ষার্থীরা তাদের ভোট দিয়েছিল, তাদের দেওয়া প্রতিশ্রুতি ভেঙে বিশ্ববিদ্যালয়ের টিউশন ফি বাড়ানোর সিদ্ধান্ত সেই সময় মেনে নেই। লিবারেল ডেমোক্রেটরা এর প্রতিক্রিয়া এতটাই মারাত্মক ছিল যে 2015 সালে নির্বাচনে লিবারেল ডেমোক্রেটদের 57টি আসন থেকে মাত্র 8টি আসনে নেমে আসতে হয় এই অপোজিট মেরুর সঙ্গে জোটের কারণে। আমি সেই উদাহরণ ইতালি দিতে চাই, 5 স্টার মুভমেন্টের কথা। ইতালির এই দলটি রাজনীতিতে এসেছিল দুর্নীতি বিরোধী ও প্রথাগত রাজনীতির বিকল্প হিসাবে, কিন্তু ক্ষমতায়
যাওয়ার জন্যই তার ডানপন্থী ও বামপন্থী যাদের সাথে পেয়েছে তাদের সাথে জোট বেঁধেছে তারা। এর ফলে তাদের মূল সমর্থকরা তাদের ওপর আস্থা হারিয়ে ফেলে এবং খুব অল্প সময়ের মধ্যেই পার্টিটি তাদের প্রভাব পুরোপুরি হারিয়ে ফেলে সাধারণ মানুষের সামনে। তাই উদীয়মান রাজনৈতিক নেতা, আপনি যদি রাজনৈতিক নেতা হতে চান উদীয়মান বা দলীয়, আমি এখানে আপনাদের দলীয় স্ট্র্যাটেজিস্টদের জন্য 3টি গুরুত্বপূর্ণ পলিটিক্যাল লেসনস অবশ্যই মনে রাখবেন। প্রথম, কোর ভোটারদের আবেগ বুঝুন। ভোট গড়ার আগে ভাবুন বা আপনার যদি জোট করার আগে ভাবুন এই জোটটি আপনার দীর্ঘদিনের কঠোর সমর্থকদের মানসিক আঘাত দেবে না তো, বা এই মানসিক আঘাত দেবে কি না, এই সমস্ত জিনিস নিয়ে আপনি প্রথম নিজেকে প্রশ্ন করবেন। দ্বিতীয়, নীতিগত ছাড় দেওয়া যায়, আদর্শ বিক্রি নয়। কৌশলগত কারণে ছোটখাটো ইস্যু বা নীতিতে ছাড় দেওয়া যায় বা যেতে পারে, কিন্তু মৌলিক রাজনৈতিক আদর্শের সাথে আপোষ করা আত্মঘাতী, এটাও সবসময় মনে রাখবেন। তৃতীয়, সাময়িক জয় মানে দীর্ঘমেয়াদী সাফল্য নয়। নীতিহীন জোট হয়তো আপনার 2 থেকে 3 বছরের জন্য আপনি মন্ত্রিত্ব বা ক্ষমতা পাওয়া যাবে, কিন্তু পরবর্তীতে আপনার দলের নাম ইতিহাস থেকে মুছে যেতে পারে, এটা সবসময় মনে রাখবেন। সুতরাং পলিটিক্যাল সুসাইড সিরিজের আগামী 5 নম্বর পর্বে আমরা এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যা আপনাদেরকে রাজনীতিগত জিনিস হিসাবে বুঝতে সাহায্য করবে। আপনি কি মনে করেন, রাজনৈতিক দলগুলো আদর্শ বিসর্জন দেওয়া কি সত্যি ভুল, নাকি ক্ষমতায় রাজনীতিতে সবই বৈধ? ক্ষমতার জন্য যে কারো সাথে আপোষ করা যায়। আপনি কি মনে করেন? আপনার মতামত নিচে কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক, ফলো, সাবস্ক্রাইব অবশ্যই করুন এবং পরবর্তী পলিটিক্যাল স্ট্র্যাটেজিস্টের যে সমস্ত অ্যানালিসিস আমরা নিয়ে আসব আপনারা আমাদের চ্যানেলের মাধ্যমে আপডেট পেতে পারবেন। দেখা হচ্ছে পরবর্তী পর্বে। ধন্যবাদ। জয় হিন্দ।